বেঁচে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নেত্রকোনা সরকারি কলেজ অনলাইন ফেসবুক লাইভ এই প্রক্রিয়ায় ক্লাস নেওয়া শুরু করেছি। আজকে আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস দিয়ে আমাদের এই যাত্রা শুরু হবে। আশা করি তোমরা এই সময়টায় নিজ নিজ বাসায় অবস্থান করছো। তোমাদেরকে পড়াশোনায় অনুপ্রাণিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা শুরু করব আজকে তরঙ্গ চ্যাপ্টারটি দিয়ে। এর আগে আমি আমার সকল শিক্ষার্থীকে বলবো তোমরা তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং এখান থেকে যে বিষয়গুলো শিখবে সেগুলোর নোট তোমরা রাখবে। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম মুর্শেদ তালুকদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 9ম অধ্যায় তরঙ্গ, সেই অধ্যায়টি দিয়ে আমাদের এই যাত্রা শুরু করব। আমরা আজকে যে সকল বিষয় পড়ব সেই সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। তরঙ্গের উৎপত্তি, তরঙ্গ শক্তি, তরঙ্গ সংক্রান্ত কতিপয় রাশিগুলোর মধ্যে থাকবে পূর্ণকম্পন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কৌণিক কম্পাঙ্ক, তরঙ্গ মুখ। এই সংক্রান্ত যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমরা পড়ব। তার সাথে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক সেটা পড়ব। তরঙ্গের বিভিন্ন রকম প্রকার ভেদ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অগ্রগামী তরঙ্গের সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করব এবং সেই সমীকরণ থেকে আমরা কি কি তথ্যগুলো পেতে পারি সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তরঙ্গের উপরিপাতন নিয়ে কথা বলবো এবং শেষ করব স্থির তরঙ্গ দিয়ে। আশা করি ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। দেখতে পাচ্ছি 19 জনের মতো অলরেডি আমাদের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছে। তো তরঙ্গের সাথে আমাদের এসএসসি লেভেলে আমরা শব্দ একটি চ্যাপ্টার করেছিলাম। সেই চ্যাপ্টার থেকে আমাদের কিছু প্রাথমিক ধারণা আগে থেকে রয়েছে। তার সাথে সমন্বয় করে যদি আমরা চ্যাপ্টারটি পড়ি তাহলে চ্যাপ্টারটি আমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং এই চ্যাপ্টারটি আমি মনে করি তুলনামূলকভাবে পদার্থবিজ্ঞানের একটি সহজ চ্যাপ্টার। তো এখানে আমি একটু অনলাইন স্লাইডের ব্যবস্থা করেছি। স্লাইডটি হয়তো অনলাইনে ফেসবুকে ক্লিয়ার দেখা নাও যেতে পারে। আশা করব তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং স্লাইডের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমি সেখানে কি আছে সেই কথাগুলো আমি সেখানে বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তরঙ্গ অধ্যায়টি। তরঙ্গের কথা বললেই আমাদের চোখে ভাসে যে একটি পুকুরে যদি আমরা একটি ঢিল ছুঁড়ে দিই পানিতে, তাহলে আমরা সেখানে দেখি কিছু ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউগুলোকেই আমরা আসলে তরঙ্গ হিসেবে আমাদের চোখের সামনে তুলে ধরি প্রথমেই। সেই তরঙ্গটি আসলে কিভাবে হয়, কেন হয় সেই সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে আমাদেরকে এই সংজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরকে জোর দিতে বলি সেগুলো হচ্ছে সংজ্ঞার উপর, কারণ সংজ্ঞার প্রত্যেকটি শব্দই তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি ভিতরের ব্যাখ্যাগুলো বুঝে ওঠা তোমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো শুরুতেই আমি তরঙ্গের সংজ্ঞা নিয়ে কথা বলছি। আমি নিজেও এখানে দেখতে পাচ্ছি আমার সাথে একটি মোবাইল আছে, সেখানে বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো কোনো ক্ষতি নেই, কারণ সেখানে যে কথাগুলো থাকবে সেগুলো আমি নিজে সেগুলো পড়ে দিব। প্রথমে আসি তরঙ্গের সংজ্ঞায়। তরঙ্গের সংজ্ঞায় বলা হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে সঞ্চারিত করে না, তাকে তরঙ্গ বলে।
তরঙ্গের সংজ্ঞায় প্রত্যেকটি শব্দ যেহেতু বলেছি আমি জোর দেওয়ার জন্য বলি কি কি সেই শব্দগুলো। প্রথমে বলা হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন। পর্যায়বৃত্ত আন্দোলন, তার মধ্যে একটা ছন্দ থাকবে এবং সেটি কোনো একটি জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে। তুমি যদি পুকুরে একটি ঢিলের কথাই চিন্তা করো, তাহলে সেখানে তুমি একটা ঢিল দিলে, অর্থাৎ একটি পর্যায়বৃত্ত আন্দোলন তুমি সৃষ্টি করলে। সেখানে জড় মাধ্যম বলতে পানিতে তুমি সেই তরঙ্গটি বা সেই আন্দোলনটি তুমি সৃষ্টি করলে। এই পানিটি হচ্ছে আমাদের জড় মাধ্যম। এর মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হয়। তাহলে আমরা দেখলাম কি শব্দটার এই সংজ্ঞার প্রথম যে অংশটা, সেখানে বলছে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে। তার মানে তরঙ্গের কাজ হচ্ছে শক্তি সঞ্চারিত করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিকে স্থানান্তরিত করা। এবং এই স্থানান্তরের সময় বলছে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। এখানে শব্দটার উপর আমি জোর দেওয়ার কথা বলি, কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে বলা হচ্ছে কি তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের কাজ হচ্ছে একটি পর্যায়বৃত্ত আলোড়ন সৃষ্টি করবে তুমি, সেই জায়গা থেকে তুমি মাধ্যমকে ব্যবহার করবে, অর্থাৎ পানির ক্ষেত্রে পানিকে ব্যবহার করে শক্তিটি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি স্থানান্তরিত করলে। এই স্থানান্তরের সময় মাধ্যমের যে কণাগুলো, অর্থাৎ পানির যে কণাগুলো, সেগুলোর কোনো স্থায়ীভাবে স্থানান্তর হয় না, সেগুলো অস্থায়ী স্থানান্তর। তাহলে বোঝা যাচ্ছে অস্থায়ী স্থানান্তর কিরকম, যে একটা ঢেউ যখন সৃষ্টি হয়, তাহলে প্রথমে সে যখন লেভেলে থাকে, এখানে যদি আমি ঢেউটা সৃষ্টি করি, তাহলে এই কণাগুলো আস্তে আস্তে উপরে ওঠে, এই কণাগুলো আস্তে আস্তে আবার নিচে নামে, আবার সে কি করে তার প্রাথমিক অবস্থায় চলে আসে। অর্থাৎ সে এখান থেকে কণাটা বলতে পারি যে এখান থেকে ছুটে অন্য কোথাও সে স্থায়ীভাবে চলে যাচ্ছে না, তার এই জায়গাতেই থেকে যাচ্ছে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে আবার বলছি, সংজ্ঞাটার মধ্যে আমাদেরকে সবসময় বেশি জোর দিতে হবে। সেখানে বলছে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে আমরা বলছি তরঙ্গ। এই তরঙ্গ আসলে কয় রকমের হয়? তরঙ্গ যদি মাধ্যমের প্রয়োজন হয়, তার উপর ভিত্তি করে তরঙ্গকে আমরা দুই রকম ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমাদের যান্ত্রিক তরঙ্গ, যেখানে আমাদের মাধ্যমের প্রয়োজন আছে। যে জায়গায় আমাদের মাধ্যমের প্রয়োজন নেই, সেই জায়গাটাকে আমরা বা সেই তরঙ্গকে বলছি তড়িৎ চৌম্বক তরঙ্গ। যেমন আলো আসে আমাদের সূর্য থেকে, পৃথিবীতে আলো আসে, মাঝখানে তো বায়ুমণ্ডল নেই, তাহলে কিভাবে আসে? সে আসলে তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে আসে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আসে। এবং আরেক রকম তরঙ্গ আছে, তাকে বলা হয় বস্তু তরঙ্গ। আমরা যখন কোয়ান্টাম ফিজিক্স পড়ব, সেখানে আমরা বস্তু তরঙ্গ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করব। তাহলে এই তরঙ্গ যেহেতু আমাদের আগে থেকেই কিছুটা আমাদের জানা আছে, তো সেই জায়গা থেকে আমি একটু সংজ্ঞাগুলোকে এঁকে তোমাদেরকে বোঝাতে চাই। দেখো, এই হচ্ছে আমার একটি পুকুর। সেখানে যদি আমি মাঝখানে একটি ঢিল ছুড়ে দিই, তাহলে আমরা এরকম কিছু রিং দেখতে পাই, তাই না? অর্থাৎ এইগুলো হচ্ছে এরকম ঢেউ। এখানে তুমি আলোড়ন সৃষ্টি করলে এই যে এইরকম আকারে সামনের দিকে অগ্রসর হয়। এই তরঙ্গটিতে পানি যদি কণাগুলো চিন্তা করি, ধরো এগুলো হচ্ছে আমার পানির কণা, এগুলো যদি আমার পানির কণা হয়, তাহলে এই কণাগুলোর মধ্য দিয়ে আমার শক্তিটি একটি প্রান্ত থেকে অপর প্রান্তে সঞ্চারিত হবে। সেক্ষেত্রে তুমি যদি এই বিন্দুতে আলোড়ন সৃষ্টি করো, তাহলে প্রথমে দেখবে যে এই বিন্দুটি আস্তে 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 উপরে উঠছে, আরো উপরে উঠছে, আরো উপরে উঠছে। একটা নির্দিষ্ট লেভেলে ওঠার পর আস্তে আস্তে আবার সে কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ একটি বিন্দু সে উপরে উঠছে, আবার সে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সে কিন্তু তার যে আসল অবস্থান আছে সেই জায়গাতেই থেকে যাচ্ছে, অর্থাৎ সে উপরে উঠছে আর নিচে নামছে। এবং
এই কণাটিও ঠিক এর পরের মুহূর্তে সে আস্তে আস্তে উপরে উঠবে, সে নিচে নামবে, এই কণাটি উপরে উঠবে নিচে নামবে, এই কণাটি উপরে উঠবে নিচে নামবে, এই কণাটিও উপরে উঠবে নিচে নামবে। তো প্রত্যেকটি কণায় একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উপরে উঠবে এবং তার সাথে সমন্বয় করে সামনের কণাগুলো আস্তে আস্তে উপরে নিচে যাবে। তখন তার যে চেহারাটা হবে সেটা আসলে এইরকম। এইটা হচ্ছে আসলে আমাদের একটি ছবি, তরঙ্গের ছবি। আমাদের ছবি এবং গ্রাফ এই দুইটা জায়গার মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেই পার্থক্যটাও আমরা একটু সামনের দিকে গিয়ে ক্লিয়ার করব। আমরা যেহেতু কথা বলছিলাম তরঙ্গ নিয়ে, তরঙ্গের সংজ্ঞাটাকে আমি আবার জোর দিতে বলছি, যেখানে বলা হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে শক্তি সঞ্চারিত করে এবং তার এই মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে, অর্থাৎ এইখানের কণাটি সামনে চলে আসছে না, এই কণাটিও সামনে যাচ্ছে না, এই কণাটিও সামনে যাচ্ছে না, তার মানে কণাগুলো তার নিজের অবস্থান থেকে একটি কম্পনের সৃষ্টি করেছে এবং এই কম্পনের ফলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে শক্তি ক্রমান্বয়ে সামনের দিকে সঞ্চারিত হচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে কণাটা যেহেতু উপরে নিচে কম্পিত হয়, অর্থাৎ সে এই বরাবর কাঁপছে আর তরঙ্গ সঞ্চারিত হচ্ছে ক্রমান্বয়ে কোন দিকে, সামনের দিকে। তাহলে দেখো এই কণার সরণ, এটা হচ্ছে কণার সরণ, আর এইটা হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এদের মধ্যবর্তী দেখো একটি কোণের সৃষ্টি হয়েছে, সেই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ কণার সরণের সাথে যদি আমরা এই তরঙ্গটি যেদিকে যাচ্ছে তার একটি কোণ বিবেচনা করি এবং কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই তরঙ্গকে একটি নাম দেওয়া হয়েছে, সেই তরঙ্গের নাম হচ্ছে আর তরঙ্গ। সংজ্ঞাটার মধ্যে আর তরঙ্গের সংজ্ঞাটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেখানে কি বলা আছে, যে মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হচ্ছে আর তরঙ্গ। আবার সংজ্ঞায় আসছি, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর, এই যে মাধ্যমের কণা, এই কণাগুলোর কম্পনের দিক, অর্থাৎ কাঁপছে সে আপ এন্ড ডাউন, উপরে নিচে, সাথে সমকোণে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তরঙ্গটি সমকোণে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং সমকোণ হয়েছে কারণ কি, কারণ এইখানের যে কোণটি সেই কোণটি হয়ে গেছে আমাদের 90 ডিগ্রি। এই ধরনের তরঙ্গকে বলা তরঙ্গ বা অর্থাৎ একটি সাম্যাবস্থান থেকে তার তরঙ্গের বা তার যে ছবিটা আমরা পাবো সেই ছবিটা হচ্ছে এই জায়গায়। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটি কণায় কি আসলে, এগুলো হচ্ছে কণা, হ্যাঁ, তুমি দেখো যে তুমি জানো যে তরঙ্গটির কণা সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত উঠে বা কণাটি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে উচ্চতায় যায়, এই যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকুকে বলি আমরা কি, বিস্তার। সেই তরঙ্গটিকে বলছি আমরা বিস্তার। তরঙ্গটিকে বলছি বিস্তার। আর পরবর্তীতে আমি একটু সেটআপটা একটু দেখে নিই, তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা। অর্থাৎ এই প্রত্যেক এই কণাটির বিস্তার বলতে বোঝাচ্ছে প্রত্যেকটি কণায় ইন্ডিভিজুয়ালি, ধরো এর বিস্তারকে ইংলিশে বলা হয় অ্যামপ্লিটিউড বা ক্যাপিটাল এ দিয়ে লেখা, অনেকেই স্মল এ দিয়ে তুমি লিখতে পারো। এর মান যদি তুমি ধরে নাও যে 10 সেন্টিমিটার ধরে নিলা আর কি, তার মানে কি প্রত্যেকটি কণায় কি আসলে 10 সেন্টিমিটার পর্যন্ত সে উপরে উঠবে? হ্যাঁ,
প্রত্যেকটি কণাই, এই কণাটাও একসময় এতটুকু ছিল, পরবর্তীতে এই কণাটি আরো উপরে উঠেছে, এই কণাটি আরো উপরে উঠেছে, অর্থাৎ প্রত্যেকটি কণাই ইন্ডিভিজুয়ালি সে সর্বোচ্চ পর্যন্ত উপরে উঠবে, ঠিক সর্বনিম্ন পর্যন্ত নিচে নামবে। অর্থাৎ প্রত্যেকটি কণাই সমান বিস্তারে কোনো না কোনো সময় কম্পিত হবে। তাহলে বিস্তার সম্পর্কে এই ধারণাটা তোমার জেনে রাখা অবশ্যই উচিত, যে বিস্তারের জিনিসটা কি বললাম, যে প্রত্যেকটি কণা সবসময় একসাথে হবে না, ক্রমান্বয়ে, যেহেতু টাইমের সাথে তরঙ্গের একটি সম্পর্ক আছে, প্রত্যেকটি কণায় একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিস্তার লাভ করবে এবং সবগুলো কণার জন্যই বিস্তারের মানটি হবে সমান। তারপরে আসি আমরা লম্বিক তরঙ্গ, যাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। সেই তরঙ্গটি কিরকম? আমরা যখন কথা বলি, আমাদের সেই কথাগুলো আসলে শব্দ যেটা তৈরি হচ্ছে সেটা বায়ুর মাধ্যমে বা বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা গমন করছে। কিভাবে? সেটি আসলে বায়ুর সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। তুমি যখন কথা বলো, তুমি যদি সামনে একটু হাত নিয়ে দেখো, তাহলে হাতে বারবার তোমার কিসের জন্য একটা আঘাত আসে। এই আঘাতটা আসলে বায়ু, অর্থাৎ বায়ু এখানে এসে চাপ প্রয়োগ করছে, সংকুচিত হচ্ছে, আবার সামনে গিয়ে সম্প্রসারিত হচ্ছে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় তার যে শব্দটা বা তার যে তরঙ্গটা, এটাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাচ্ছে। তাহলে এইটার একটি ছবি আকার আমরা একটু চেষ্টা করি। এইখানে মনে করো বায়ু কণা, এগুলো বায়ুর কণা। তুমি যখন এইখানে কোনো শব্দ সৃষ্টি করবে, সেই শব্দটা গিয়ে এটাকে আঘাত করবে এবং আঘাত করার পর এই কণাগুলো আস্তে আস্তে কি হবে, সামনে চলে যাবে। অর্থাৎ এইখানে তারা সংকুচিত হলো, একটা চাপ প্রয়োগ হলো এবং এইখানে এনার্জিটা তো বেশিক্ষণ থাকবে না। এই এনার্জিটা সামনের দিকে যখন চলে যাবে, এনার্জিটা যখন রিলিজ হয়ে যাবে, তখন এই কণাগুলো এই জায়গা থেকে আবার ব্যাক করে সে পিছনের দিকে চলে আসবে। এনার্জিটা যখন সামনের কণাটার দিকে আসলো, তখন এই কণাগুলো সামনে চলে আসবে। তার মানে এখন এই জায়গাটার মধ্যে এনার্জিটা আছে, তো এনার্জিটা এই জায়গায় যেহেতু আটকে থাকবে না, এনার্জিটা সামনের দিকে যাবে, কারণ সঞ্চালিত হতে হবে। সামনের দিকে যখন সে চলে যায়, তখন এই জায়গা থেকে এনার্জিটা আবার রিলিজ হয়, তখন এই কণাগুলো, বায়ু কণাগুলো আবার সে কি করে, পিছনের দিকে চলে আসে। এই সামান্য অংশটুকু যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথমে দেখবো তারা সংকুচিত হলো, তারপর তারা কি হলো, সম্প্রসারিত হলো। তার মানে এই সংকুচন এবং এই প্রসারণ, এই প্রক্রিয়ার মাধ্যমে শব্দটি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে সঞ্চারিত হলো। আগে আমরা কি দেখেছিলাম? আগে আমরা দেখেছিলাম শক্তি সঞ্চারিত হচ্ছে এইভাবে। এইটি একটি ছবি ছিল, এটিও একটি ছবি। তো এই ছবিটার মধ্যে আমরা কি দেখলাম? সংকোচন আর সম্প্রসারণের মধ্য দিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর পূর্বে যে আমরা আট তরঙ্গ দেখেছিলাম, সেখানে আসলে কি কি উৎপন্ন হচ্ছে? সেখানে আসলে এটাকে বলা হয় তরঙ্গ চূড়া, উপরের বিন্দুটার নাম তরঙ্গ চূড়া, আর এই জায়গাটাকে বলা হচ্ছে তরঙ্গ খাঁজ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, সংকোচন প্রসারণটা আসলে কোন দিকে ছিল, একটু খেয়াল করে দেখো যে এই শব্দটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, অর্থাৎ তরঙ্গের গমনের যে পথ, সেই পথ হচ্ছে এ থেকে বি এর দিকে, এবং তার যে কণাগুলোর সংকোচন এবং সম্প্রসারণ একবার এদিকে যাচ্ছে, আবার সে ব্যাক করে কি হচ্ছে, পিছনের দিকে আসছে। তাহলে এই কণার যেই কম্পন, সেই কম্পনের দিকের সাথে আমি যদি তরঙ্গ সঞ্চারণের দিকটি বিবেচনা করি, যখন এইটাকে বিবেচনা করব তখন আমরা দেখব সেটা 0 ডিগ্রি, যখন এইটাকে বিবেচনা করব বিপরীত দিকে তখন হচ্ছে কি 180 ডিগ্রি। 0 ডিগ্রি অথবা কি হচ্ছে 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তখন তাকে বলছি আমরা সমকোণ,
0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি যদি হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাদেরকে বলি আমরা সে কিভাবে যাচ্ছে? সমান্তরালে যাচ্ছে। এরকম যদি হয় তখন সেটাকে বলছি আমরা সমান্তরাল। তাহলে যেই তরঙ্গ এরকম কম্পনের দিকের সাথে সমান্তরালে এক জায়গা থেকে আরেক জায়গায় অগ্রসর হয় সেই তরঙ্গের আমরা নাম দিয়েছি কি? সেই তরঙ্গের নাম দিয়েছি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। আশা করি এই তরঙ্গ কি এবং তরঙ্গের এই দুইটা টাইপ বা এই দুইটা প্যাটার্ন, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বা আর তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে কতিপয় সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা শুরুতেই জেনে নিই পূর্ণ কম্পন কি জিনিস। পূর্ণ কম্পন তোমরা যদি একটু আর তরঙ্গের কথাই চিন্তা করো তাহলে দেখো যে পানির কণাগুলোর যে কথা তোমাকে বলছিলাম, সেই কণাটা কি হয়েছিল? সে আস্তে 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 একটা নির্দিষ্ট হাইটে উঠলো, ওঠার পর আবার নিচের দিক থেকে নামলো, নেমে আবার অনেকটা নিচে নামলো, নিচে নেমে আবার সে কি করলো? আস্তে 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 এই জায়গায় চলে আসলো। অর্থাৎ একটি সাম্য অবস্থান থেকে কণাটি কম্পনের ফলে সে প্রথমে একটি সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেল, তারপর আস্তে আস্তে এই কণাটির সাম্য অবস্থান অতিক্রম করে নিচের দিকে নামলো, নেমে আবার যখন একই দিক থেকে তার একই জায়গায় ফেরত আসলো তখন আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। এবং এই পূর্ণ কম্পনটিকে যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি তখন এই গ্রাফ হবে এরকম, অর্থাৎ আমরা একটি সাইন গ্রাফ দেখতে পাবো। এই গ্রাফটিকে বলা হয় সাইন গ্রাফ। আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে ছবি এবং গ্রাফ এই দুইটা জায়গার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বলেছিলাম কিন্তু আবার দেখাই, পানির ক্ষেত্রে যদি তুমি ঢিল ছুড়ে দাও তাহলে তুমি এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ছবি, আর এটি হচ্ছে একটি গ্রাফ। তাহলে ছবি এবং গ্রাফের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ছবি মানে তুমি আসলে সাধারণ মানুষ যেটা দেখতে পায়, আর তুমি যেহেতু একজন বিজ্ঞানের ছাত্র সেটাকে অ্যানালাইসিস তোমাকে করতে হবে। সেটা অ্যানালাইসিস করার জন্য তুমি জানো যে গ্রাফ হতে হলে তার দুইটা অক্ষের প্রয়োজন হয়, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ। এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই অক্ষ বরাবর আমি দেব হচ্ছে সময়, আর এই অক্ষ বরাবর আমি দেব হচ্ছে সরণ। এখন অনেকেরই বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি যে এখানে সরণটি দিলাম এই সরণ আসলে কার? উপরে নিচে যে সরণটি থাকবে এই সরণটি আসলে কণার সরণ। তাহলে আমরা কিন্তু এতক্ষণ একটি পূর্ণ কম্পন নিয়ে কথা বলছিলাম। কম্পনটি কার? কম্পনটি কি তরঙ্গের নাকি কম্পনটির কণা? আমি প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, তোমরা কমেন্ট সেকশনে এসে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিবে। প্রশ্নটি আমি আবার রিপিট করছি, আমরা যে এইখানে যে সরণের কথা বললাম এটি কি আসলে কণার সরণ নাকি তরঙ্গের সরণ সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা যে গ্রাফটি আঁকলাম সেই গ্রাফটি কিন্তু একটি কণার জন্য, কণার সাম্য অবস্থান থেকে সময়ের সাথে সাথে সে একটি উপরের লেভেলে পৌঁছে গেল, এই হচ্ছে তার উপরের লেভেল। এবং একটি কণা নিয়ে কথা বলছি কিন্তু কম্পনশীল কণা, সেই কণাটি আবার যখন সাম্য অবস্থানে ফেরত আসলো এই হচ্ছে তার সাম্য অবস্থান, অর্থাৎ সে জিরো হাইটে ফেরত এসেছে। আবার সাম্য অবস্থান থেকে যখন নিচের দিকে নামলো এই পয়েন্টে তখন হচ্ছে এই জায়গায় সে এতটুকু হাইট নিচে নিয়ে এসেছে এবং সে পরবর্তীতে প্রত্যাবর্তন করে আবার সাম্য অবস্থানে ফেরত গিয়েছে। তাহলে এই হচ্ছে তার চারটি স্টেজ।
আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই যে গ্রাফটি এঁকেছি সেটি হচ্ছে কম্পনশীল কণার জন্য। একজন ছাত্র আমাকে বলেছে যে কথা স্পষ্ট কিন্তু লেখা অস্পষ্ট। আমি আমার প্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্য করে বলছি, আমার কথাগুলো যদি তুমি স্পষ্টভাবে শুনতে পাও তাহলে সেটাই আজকে একটা বিরাট প্রাপ্তি, কারণ আমাদের প্রথম এরকম এক্সপেরিয়েন্স বা প্রথম এক্সপেরিমেন্টও বলতে পারো এটা। আর লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ এটি আসলে পারফেক্টলি অনলাইন ক্লাসরুমের যেরকম একটা স্টুডিও হওয়া দরকার, আমরা সেরকম সুযোগ এই মুহূর্তে দিতে পারছি না। তো আমাদের যতটুকু সুযোগ আছে তার মধ্য থেকেই আমি আসলে তোমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, পড়াশোনায় এঙ্গেজড রাখার জন্য আসলে এই উদ্যোগটি নেত্রকোনা সরকারি কলেজ নিয়েছে। তো আশা করি পরবর্তী সময়ে আমরা আরো এক্সপেরিমেন্ট করে দেখব যে কিভাবে তোমাদেরকে বেটার কোয়ালিটির ভিডিও আমরা উপহার দিতে পারি। এখন হলো পূর্ণ কম্পনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা এখানে আছে। স্লাইড তোমার দেখা না গেলেও সমস্যা নাই, আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আশা করি তুমি উপকৃত হবে। পূর্ণ কম্পনের যে সংজ্ঞা সেটা বলছে তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা। অর্থাৎ এই যে কণাটি, এটি কিন্তু তরঙ্গেরই একটি কণা, তরঙ্গের উপরস্থ অর্থাৎ কম্পনশীল একটি কণা। এই কণাটি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে, সে যাত্রা শুরু করে প্রথমে কোথায় গেল? উপরের দিকে। তারপর যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফেরত আসে, আবার যদি সেই জায়গা থেকে নিচে গিয়ে আবার এই জায়গায় যদি ফেরত আসে, তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে বলে আমরা মেনে নেব। তারপরে হচ্ছে পর্যায়কাল। এই জায়গাটি একটু ক্লিয়ার হওয়া আমাদের দরকার। আমি এটি মুছে দিচ্ছি। আমরা পর্যায়কাল এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করব। কিরকম? একটি গ্রাফ প্রথমে আমরা এঁকে নিলাম। এই গ্রাফটির এই পাশে দিলাম আমি সময়, এই পাশে দিলাম আমি সরণ। প্রশ্নটা আমি আবার করি, এখানে যে আমি সরণ দিলাম সেই সরণটি কি তরঙ্গের নাকি কম্পনশীল কণার? তোমরা কমেন্ট সেকশনে সেই উত্তরটি দিবে, আমি সেই কমেন্টগুলো দেখব। এইখানে খেয়াল করে দেখো, এটি কিন্তু কোনো সাধারণ ছবি নয়, এটি একটি গ্রাফ। কিভাবে বুঝলাম? কারণ তার দুটি অক্ষ দেয়া আছে। সেই অক্ষগুলোর উপর যদি আমি বিবেচনা করি, আমরা যেহেতু এসএসসি লেভেলে পড়েছি, অনেকের কনসেপশনে কিছুটা ত্রুটি আছে। কিরকম? যে সমদশা সম্পন্ন যে কণা, এই কণাটি সমদশায়, এই কণাটি সমদশায়। কিভাবে বুঝেছি? আমরা যদি আগের ছবিটি একটু চিন্তা করি, সেই কণা, পানির কণা, সে আস্তে আস্তে এই জায়গা থেকে যাত্রা শুরু করে একটা ম্যাক্সিমাম লেভেলে উঠে, তারপর আস্তে আস্তে নিচে নামে, তারপর সে আস্তে আস্তে একই দিক থেকে একই উচ্চতায় ওঠে। তাহলে এই কণাটি যখন একটি পূর্ণচক্র সম্পন্ন করবে, তখন কি ঘটনাটি ঘটছে? তখন সে জিরো অবস্থান থেকে একটি ম্যাক্সিমাম হাইটে যাচ্ছে, গিয়ে আবার নিচে নেমে আসছে, কিন্তু নামছে সে বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে দিকে তার পার্থক্য আছে। আবার একটু সময় পর সে রিটার্ন করে একই দিক থেকে দুটি কি হচ্ছে? উপরে উঠছে। একই দিক থেকে একই উচ্চতায় যদি থাকে, তখন সেগুলোকে বলি আমরা সমদশা সম্পন্ন কণা। এই সমদশা সম্পন্ন কণার অবস্থান দুটির মধ্যবর্তী যে অংশটি, এই অংশটির নাম আসলে কি? এই অংশটির নাম টি নাকি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা? প্রশ্ন তোমাদের কাছে। সমদশা সম্পন্ন এ একটি বিন্দু, সমদশা সম্পন্ন বি একটি বিন্দু, দুটি বিন্দুর মধ্যবর্তী যে জায়গাটুকু আমরা চিহ্নিত করেছি, সেই জায়গাটি কি আসলে পর্যায়কাল নাকি তরঙ্গ দৈর্ঘ্য? তোমরা উত্তর দিবে, আমি তোমাদের উত্তরগুলো দেখার চেষ্টা করছি।
জান্নাত নাফি সে উত্তর দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার কাজী আসমা উত্তর দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। আমি একটু বাকিদের উত্তরগুলো দেখতে চাই। আচ্ছা, আমি দুটো উত্তরের উপরে বলে দিই, দুইটা উত্তরই আসলে ত্রুটিপূর্ণ। এখানে সৃজানা মিত্রা সে উত্তর দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, কনসেপ্টটি ভুল। কারণ কি? কারণ আমার যে গ্রাফ, সেই গ্রাফের এইদিকে আমি বলেছি সময়। তো সময়ের যেই ব্যবধান সেটি কি করে দূরত্ব হয়? সেটি কি দূরত্ব হতে পারে? আমি তো এখানে আগে উল্লেখ করে দিয়েছি, আমি এখানে লিখেছি কি সময়। তাহলে সময়ের যে কনসেপ্ট বা এই অক্ষ বরাবর সময় দেয়া আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমি কি করে দৈর্ঘ্য বলবো? আমি তো দিয়ে দিয়েছি এখানে সময়। তাহলে যেহেতু আমাদের গ্রাফে সময় বলা আছে, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটুকু, এই সমাদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী যে অংশটুকু, সেটিকে আমরা বলবো হচ্ছে পর্যায় কাল। কাল মানে সময়। আশা করি তোমরা তোমাদের উত্তরটি বুঝতে পেরেছো। আগেই বলেছিলাম এটি একটি গ্রাফ, এটি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। এখন আমি আরেকটি গ্রাফ আঁকার চেষ্টা করি। গ্রাফটি দেখতে একই রকম। এখন মনে করো এটা হচ্ছে y আর এটা হচ্ছে দূরত্ব, বা তুমি তাকে সরণ বলতে পারো। হ্যাঁ, তাহলে এই সরণ মানে হচ্ছে তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করলো, এটি হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব বা তরঙ্গের সরণ। আর এইখানে যে y বলেছি, সেই y হচ্ছে কম্পনশীল কণার সরণ। এখন যদি আমি দুটি বিন্দু বিবেচনা করি, এই বিন্দুটাকে যদি বলি c, এই বিন্দুকে যদি বলি আমি d, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী যে অংশটুকু আমরা চিহ্নিত করলাম, সেই অংশটুকুকে আমি কি বলবো? সেটিকে কি আমি পর্যায়কাল বলবো নাকি তরঙ্গ দৈর্ঘ্য বলবো? সেই উত্তরটা তোমরা এখন কমেন্ট সেকশনে দাও, আমি দেখিয়ে তোমাদেরকে জানাচ্ছি। প্রমা সেবা উত্তর দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। কাজী আসমা উত্তর দিয়েছে ওয়েভলেন্থ। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের তোমাদের কনসেপ্টটিতে ত্রুটি ছিল, এখন তোমরা একেবারে পারফেক্ট উত্তর দিয়েছো। অর্থাৎ যেহেতু আমার এই অক্ষ বরাবর আমি বলেছি দূরত্ব কিংবা সরণ, তাহলে দূরত্ব এবং সরণের জায়গা থেকে আমি আসলে সময় পেতে পারি না, আমি কাল পেতে পারি না। আমি যেটা পেতে পারি সেটা দৈর্ঘ্য, দূরত্ব, সরণ। অতএব আমার এই প্রশ্নটির উত্তর দাঁড়াচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি ল্যামডা দিয়ে। তারপরে সংজ্ঞায় আসি বিস্তার, না তারপরে সংজ্ঞাটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। অর্থাৎ তুমি যদি একটি সরল দোলক চিন্তা করো, সরল দোলকটি দুলছে, এখান থেকে এখানে এভাবে দুলছে, তাহলে এই পথে যদি সে দুলে, তাহলে এই জায়গা থেকে একবার এখানে গিয়ে গিয়ে ব্যাক করে, অর্থাৎ যে দিক থেকে যাত্রা শুরু করেছিল এভাবে যদি ব্যাক করে আসে, একটি কম্পন হয় পূর্ণ কম্পন। তাহলে এভাবে
একক সময়ে মনে করি যে টি সময়ে সে পূর্ণ কম্পন সম্পন্ন করলো হচ্ছে nt, মানে n সংখ্যক। nt বলতে আসলে n সংখ্যক বোঝাতে চেয়েছি। তাহলে n সময়ে সে যদি টি সময়ে সে যদি n সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী একক সময়ে সে সম্পন্ন করে n/t, এত সংখ্যক। আমি আবার বলছি যে টি সেকেন্ডে সে যদি n কম্পন অর্থাৎ n সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাহলে একক সময়ে সে সম্পন্ন করে ঐকিক নিয়ম অনুযায়ী n/t, এবং এই যে সংখ্যকটাকে বলছি এইটাকেই বলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে কারণে তাকে f দিয়ে প্রকাশ করা হয়। কোন বইয়ে তাকে স্মল n দিয়েও প্রকাশ করা আছে, অসুবিধা নাই। আমাদের বর্ণ কোন বর্ণের মাধ্যমে তাকে প্রকাশ করলাম সেটা বড় কথা নয়, তার যে ভিতরের যে পরিচয়টুকু কি সেটি বড় কথা। কম্পাঙ্ককে তুমি f দিয়ে লিখো, n দিয়ে লিখো, সেটা কোনো অসুবিধা নেই। অনেকগুলো বইয়ে অনেকভাবে হয়তো তোমার এই কম্পাঙ্ককে প্রকাশ করা হয়েছে, তো আশা করব তুমি কনফিউজড হবে না। তাহলে আমরা একটু ক্লিয়ারলি লিখতে পারি, সেটি হচ্ছে কম্পাঙ্ক f n/t। ধরো সরল দোলকটি যদি 10 সেকেন্ডে 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাহলে এই সরল দোলকের ফ্রিকোয়েন্সি কত হবে? আবার বলছি, 10 সেকেন্ড সময় তুমি তোমার ঘড়ি ধরে দেখলে যে 10 সেকেন্ড সময়ে এই দোলকটি 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করেছে, তাহলে এই সরল দোলকটির কম্পাঙ্ক কত হবে বলে তুমি মনে করছো? সেই উত্তরটুকু তুমি কমেন্ট সেকশনে লিখো। জান্নাত নাফি উত্তর দিয়েছে 3 হার্জ। আমি আরো দুই একজনের উত্তরটি নিতে চাই, দেখি তারা কি বলে। আগে অনেকে উত্তর দিয়েছে, সৃজানা মিত্র উত্তর দিয়েছে, রামিম আলম উত্তর দিয়েছে, খাদিজা আক্তার বাবু উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে, আর এখন এই প্রশ্নের উত্তর দিয়েছে হচ্ছে জান্নাত নাফি, প্রমা শাবা। তারা জান্নাত নাফি এবং প্রমা শাবা দুজনেই উত্তর দিয়েছে 3 হার্জ। তাহলে কোন পদ্ধতিতে আমরা সেটা সলভ করলাম? আমরা সলভ করলাম n পূর্ণ কম্পন সম্পন্ন করেছে 30টি, আর আমার সময় লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এইটির একক হচ্ছে সেকেন্ড, আর যেহেতু এটা শুধুমাত্র সংখ্যা, তার কোনো একক নেই, তাহলে আমি आंसर পাচ্ছি 3 সেকেন্ড ইনভার্স 1। এই কম্পাঙ্ক এই জায়গাটায় এই সেকেন্ড ইনভার্সের আলাদা একটি একক চিহ্নিত করা হয়েছে, সেটি হচ্ছে হার্জ, যাকে আমরা hz দিয়ে লিখি। অতএব আমার आंसर হচ্ছে 3hz, অর্থাৎ 3 হার্জ। অনেকে উত্তর দিয়েছে, রুদেলা রায় উত্তর দিয়েছে, কাজী আসমা উত্তর দিয়েছে, সৃজনা মিত্র উত্তর দিয়েছে, সাবরিনা উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে। ভেরি গুড। তারপরে আমরা আরেকটি সংজ্ঞায় যাব, সেই সংজ্ঞাটি আমাদের প্রায়ই আমরা কনফিউজড হয়ে যাই, সেটি হচ্ছে দশা। দশা জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। দশা বলতে আসলে কি বুঝি? দশা বলতে আসলে একটি কম্পনশীল কণার তার গতির সাম্যক অবস্থা, অর্থাৎ এই কণাটির সরণ কত, এই কণাটির ওই মুহূর্তে তার বেগ কত, ত্বরণ কত, এই সম্পর্কে আমরা ধারণা লাভ করি।
তোমরা যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য সংজ্ঞাটি আমি বারবার বলে দিচ্ছি যে সংজ্ঞার উপর সবসময় তুমি জোর দেবে এবং প্রত্যেকটা শব্দ তুমি ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করার চেষ্টা করবে। দশার সংজ্ঞায় তোমার বইয়ে যে সংজ্ঞাটা বলছে যে তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণার দশা। তাহলে আমরা যে দশা নির্ণয় করি এটি আসলে কণা। আমরা কার দশা নির্ণয় করি? আমরা আসলে কণার দশা নির্ণয় করি। ওই কণার দশা বলতে বোঝাচ্ছে এই কণাটি যে কোনো মুহূর্তে গতির সম্যক অবস্থা, অর্থাৎ এই কণার সরণ, এই কণার বেগ, এই কণার ত্বরণ, এই কণার বল ইত্যাদি বিষয়কে বলা হচ্ছে গতির সম্যক অবস্থা। তাহলে দশা বলতে আমরা বুঝতে পারছি যে একটি কণার গতির সাম্যক অবস্থা, অর্থাৎ এই কম্পনশীল কণার সরণ, ত্বরণ, বেগ, বল প্রভৃতি বিষয়াদি। তাহলে আমরা আবার একটি তরঙ্গ আঁকছি। এই হচ্ছে আমার কণার সরণ, এই হচ্ছে মনে করো আমার সময়। তাহলে এটি একটি ছবি নয়, শুধু এটি একটি গ্রাফ যেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। একটি কণার ধরো কয়েকটি এই তরঙ্গ, এটা একটা তরঙ্গের ছবি যদি বা তরঙ্গের গ্রাফ যদি আমরা বিবেচনা করে মনে করি কয়েকটি বিন্দু, এই কয়েকটি বিন্দু নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা দশার বিষয়টা ক্লিয়ার করতে পারবো। মনে করি বিন্দুগুলো হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এফ, আর এখানে একটা বিন্দু জি। তাহলে সমদশা সম্পন্ন কণা সুস্পষ্টভাবে কোনগুলো? সুস্পষ্টভাবে হচ্ছে তরঙ্গ শীর্ষ যদি আমরা দেখি পরপর হতে হবে, এইটার পরে এইটা, তাহলে পরপর সমদশা সম্পন্ন কণা। কারণ এই জায়গায় কম্পনশীল কণাটি, এই কণাটির কথা যদি আমরা চিন্তা করি, এই কণাটি সাম্যাবস্থান থেকে একটি সর্বোচ্চ চূড়া পর্যন্ত সে উঠেছিল। পরবর্তী সময়ে আরো একটি কণা বা এই কণাটি যদি এরকম হয় আবার সর্বোচ্চ অবস্থান পর্যন্ত উঠে সাম্যাবস্থান থেকে তারা দেখো একই হাইটে উঠেছে, একই দিক থেকে উঠেছে। তো তখন তাদের দিক এবং তাদের সাম্যাবস্থান থেকে যদি উচ্চতা সমান হয় তাহলে তাদেরকে আমরা সহজেই চিহ্নিত করে ফেলতে পারবো তারা হচ্ছে আমাদের কি বিন্দু? সমদশা সম্পন্ন বিন্দু। তাহলে সেই বিচারে বি বিন্দুটি আপ, ই বিন্দুটিও আপ, কারণ কণাটি সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত উঠবে এবং কণাটির সাম্যাবস্থান থেকে দুটোই উপরের দিকে ম্যাক্সিমাম হাইট উঠেছে, এটি হচ্ছে বিস্তার। এই কারণে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটো বিন্দুকে বলবো আমরা সমদশা সম্পন্ন বিন্দু। ঠিক আছে, তাহলে সমদশা বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর বিপরীত দশাটা যদি আমরা বুঝতে চাই, বিপরীত দশাটা কিরকম? বিপরীত দশা হচ্ছে এই কণাটি উপরের দিকে, এই কণাটির অবস্থান দেখো সাম্য অবস্থান থেকে নিচের দিকে সরণ, অর্থাৎ ঠিক অপোজিটে, একই হাইট বাট একটা হচ্ছে উপরের প্লাসের দিকে, একটা হচ্ছে নিচের দিকে মাইনাসের দিকে। তাহলে আমাদের সমদশা সম্পন্ন বিন্দু কোনগুলো হবে সেগুলো আমরা বিবেচনা করব কি দেখে? তার সরণের দিকটা কত বা সরণের মান কত সেটা দেখবো আমরা, এবং পাশাপাশি আমরা কি দেখব যে সাম্যাবস্থান থেকে তাদের হাইটটা কত এবং তাদের গতির দিকটা আসলে কোন দিকে ছিল, সে উপরের দিকে উঠছিল নাকি নিচের দিকে নামছিল। এখন প্রশ্ন হচ্ছে বি বিন্দু, এফ বিন্দু এরা আছে কিসে? সমদশায়। ওকে ফাইন। বি বিন্দুর সাথে ডি বিন্দু এরা কেমন দশায় আছে আমি সেই প্রশ্নটুকু করতে চাই। বি বিন্দু, এফ বিন্দু একই দিকে আছে, কণা দুইটার গতির দিকও একই দিকে। এখন প্রশ্ন হচ্ছে বি বিন্দু এবং ডি বিন্দু তারা কোন দশায় আছে? তোমরা কমেন্ট সেকশনে উত্তর দিবে।
এখনো কাউকে উত্তর দিতে দেখছি না। তার মানে কি তোমরা অনেকে কনফিউশন থাকা যাবে না, আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। আমি আবার বলে দিই, এই কণাটি সাম্যাবস্থান থেকে উপরের দিকে, এই কণাটি সাম্যাবস্থান থেকে একই উচ্চতা বা একই দূরত্ব, কিন্তু তার দিকটা হচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে সম্পূর্ণ বিপরীত দিকে হওয়ায় এদেরকে আমরা বলতে পারি তারা আছে বিপরীত দশায়। তাহলে এরা হচ্ছে বিপরীত দশা সম্পন্ন কণা। একইভাবে আমরা যদি সি এবং ই কে বিবেচনা করি, তাহলে সেই জায়গাটা বা সেই প্রশ্নটা কেমন হবে? সি এবং ই কি সমদশায়? সি ও ই কি সমদশা সম্পন্ন? প্রশ্ন হচ্ছে সি, এটাকে একটু এভাবে দিই, সি আর ই এই দুইটা কণা, তুমি দেখো এই দুইটা কণা আসলে হাইট যদি চিন্তা করো একই রকম হাইটে আছে, প্রায় একই রকম হাইটে আছে। এখন এই কণাটি কি আসলে সমদশায়? তা কিন্তু না। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর দিয়েছিল জান্নাত ফেরদৌস বিপরীত দশা, হ্যাঁ তারটা ঠিক আছে। ওকে, এখন নতুন প্রশ্ন, সেটা হচ্ছে সি এবং ই কি সমদশা সম্পন্ন কি না? দেখে মনে হচ্ছে দুটি যেহেতু একই উচ্চতায়, দুটি হয়তো উপরের দিকে উঠছে, তা কিন্তু নয়। কারণ কি? কারণ হচ্ছে একটা সার্কেল শেষ হওয়ার পর, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেই, একটা সার্কেল শেষ হওয়ার পর আরেকটি সার্কেলের শুরু। মনে করো এই সার্কেলটি শুরু হয়েছে, তুমি যদি এই সার্কেলটিকে তুলে এইখানে এসে নিয়ে আসো, একদম ধরো তুমি এটাকে এখানে কেটে, এই সার্কেলটাকে বা এই চক্রটাকে কেটে তুমি যদি ঠিক এখানে এসে নিয়ে আসো, তাহলে দেখবে এই বিন্দুটা পড়ে যাচ্ছে কোথায়? এই জায়গায়। আবার বলছি যে একটি চক্র সম্পন্ন হওয়ার পর আরেকটি চক্র শুরু হয়েছে, এই চক্রটি যদি কেটে কমপ্লিটলি এখানে নিয়ে এসে দেখো, তাহলে তুমি দেখবে যে কণাটি পড়েছে কোথায়? এইখানে। তাহলে তারা একই জায়গায় কিন্তু পড়ছে না। তো একই জায়গায় যদি না পড়ে, তাহলে বুঝতে হবে এরা আসলে সমদশা সম্পন্ন না। সমদশা সম্পন্ন কণাগুলোর চেহারা একই রকম হবে, আইডেন্টিক্যাল। আচ্ছা, ফয়সাল আহমেদ বলছে স্যার বুঝি নাই, আবার বলেন শেষ লাইনটা। শেষ লাইনটা আমি আবার বলছি যে এটি একটি তরঙ্গ, এই তরঙ্গের বি বিন্দু এফ বিন্দু এরা সমদশা সম্পন্ন। বি বিন্দু ডি বিন্দু বিপরীত দশা সম্পন্ন, কারণ হচ্ছে সাম্যাবস্থান থেকে সে উপরের দিকে উঠেছিল, আর এইটি বোঝা যাচ্ছে সাম্যাবস্থান থেকে সে নিচের দিকে নেমেছিল। তাহলে কমপ্লিটলি বিপরীত। বিপরীত হওয়ার কারণে আমরা তার নাম দিয়েছি কি? বিপরীত দশা। পরবর্তীতে বলেছিলাম এই যে সি বিন্দু আর ই বিন্দু এরা কি সমদশা সম্পন্ন কিনা। সমদশা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে সি বিন্দুটা উপরে, ই বিন্দুটা উপরে, সি বিন্দুর হাইট যত ই বিন্দুর হাইটও অলমোস্ট সেম মনে করো। তো তোমার দেখার মধ্যে মনে হতে পারে হ্যাঁ সি বিন্দু ই বিন্দু সমদশায়, কিন্তু আসলে কিন্তু তা নয়। তো তুমি সাধারণভাবে কিভাবে বুঝবা? সাধারণ নিয়মটা হচ্ছে একটা চক্র শেষ হওয়ার পর আর একটা চক্রকে মনে মনে কল্পনায় তুমি কেটে ফেলো, কেটে তাকে এখানে নিয়ে এসে বসায় দেখো। তাহলে তুমি ই বিন্দুটা এখানে যেটা পেয়েছিলে, ই বিন্দুটা এই বিন্দুতে এসে পড়ে গেল। তাহলে সেম বিন্দুতে কিন্তু হয় নাই। সেম বিন্দুতে যদি হতো তাহলে আমি বলে দিতে পারতাম সি বিন্দু ই বিন্দু সমদশায়।
তোমাদের বইতে একটা ছবি আছে, আমি একটু ছবিটা দেখাতে চাই। আমার খুব পছন্দের একটা ছবি। ছবিটা দেখাই, তাহলে তুমি সমদশা বিপরীত দশা বোঝার জন্য একটা পারফেক্ট একটা ছবি। ধরো এই হচ্ছে সেই পানির কণাগুলো, পানির কণা বা পানির বিন্দু। এই বিন্দুগুলোর মধ্য দিয়ে যখন একটা তরঙ্গ যাবে, এই তরঙ্গটা যদি এর মধ্য দিয়ে যায়, তাহলে তার ছবিটা কেমন হয়? তাহলে তার ছবিটা হয় এরকম, তাই তো? পানির তো আমরা এরকম ঢেউই দেখি। তাহলে এইগুলাকে যদি আমি একটু কণা মনে করি, পানির পর্যায়ক্রমিক যে কণাগুলো আছে সেই কণাগুলো যদি আমি মনে করি, যেহেতু আমি আগে বলেছি পানির প্রত্যেকটি কণাই সমান বিস্তারে উপরের দিকে উঠে আবার নিচে নামে, এবং তাহলে প্রত্যেকটি কণাই উপরে উঠবে নিচে নামবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কণাগুলো উপরের দিকে উঠছে, কোন কণাগুলো নিচের দিকে নামছে, তুমি কেমন করে বুঝবে? এইখানে বলে রাখি, এই এনার্জিটা যখন এখানে আছে তখন এই বিন্দুতে যে আছে সর্বোচ্চ, সে আসলে একটা নির্দিষ্ট হাইটে উঠে গেছে। একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত প্রত্যেকটি কণায় উঠবে, আবার একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত প্রত্যেকটি কণায় নামবে, কারণ প্রত্যেকটি কণার বিস্তারই হচ্ছে সমান। প্রত্যেক কণার বিস্তার এই মুহূর্তে সমান। তাহলে এই কণাটি যদি সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে থাকে, পরের কণাটা একটু নিচে আছে না, তারও তো টেন্ডেন্সি আছে উপরে ওঠার, তাহলে সে কি করবে? পরেরটা উপরে উঠবে, একটু পরেই সে উপরে উঠবে। আর একটু পরে কি হবে? এনার্জিটা যখন ক্রমান্বয়ে সামনের দিকে, এটাকে ঠেলে ঠেলে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে থাকি, তাহলে এই কণাটাকে দেখবো একসময় সে কি হচ্ছে? উপরের দিকে উঠছে, কারণ এই কণাটিও তো তার সমান বিস্তার হতে হবে, কারণ প্রত্যেকটি কণায় যেহেতু সমান বিস্তারে কাঁপে। এর পরবর্তীতে কি দেখবো? এই কণাটি উপরের দিকে উঠছে, এরপরে দেখবো কি এই কণা উপরের দিকে উঠছে। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত প্রত্যেকটি কণাই উপরের দিকে উঠছে। এর পাশের যে কণাটি আছে সেই কণাটি এখন কি করবে? সেই কণাটি কিন্তু এই এনার্জিটা এখনো কিন্তু এই জায়গায় পৌঁছায় নাই, তাহলে তার তো সমান বিস্তারে উপরে যেমন ওঠার অধিকার আছে, সমান বিস্তারে তার নিচেও তো তেমন নামা উচিত। তাহলে এর পরবর্তী অংশটুকু তাকে নিচের দিকে নামার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে, এগুলো নিচের দিকে নামবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এইরকম, ঠিক এইরকম অংশটা যদি আমরা চিন্তা করি, এই জায়গার বিন্দুগুলো উপরের দিকে ওঠার টেন্ডেন্সি, এই বিন্দুগুলো উপরের দিকে ওঠার টেন্ডেন্সি, আর এর পরের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আসলে কি? নিচের দিকে নামার টেন্ডেন্সি। কথাটা কি বোঝাতে পেরেছি? প্রত্যেকটা অনুই পানির কণা, এইখানে যখন এনার্জিটা আসবে, এই বিন্দুটা যদি সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়, তাহলে তারপরের এই কণাটা কিন্তু অলরেডি সর্বোচ্চতায় উঠে গিয়ে এখন সে নামা শুরু করেছে, সেও তো একবার উপরে উঠবে। উপরে ওঠার পর সে তো চিরস্থায়ী না, তাকে নামতে হবে। তো যে উপরে উঠে গেছে একবার, সে আস্তে আস্তে নিচের দিকে নামবে। সে যদি উপরে উঠে যায়, এই কণাগুলো নিচের দিকে নামবে। আর এই বিন্দুটা এখন ম্যাক্সিমাম হাইটে আছে, পরেরটা তো ম্যাক্সিমাম হাইটে নাই, তাহলে পরেরটাকেও কি করতে হবে? এরপরে সে ম্যাক্সিমাম হাইটে উঠবে। আমি কি বোঝাতে পেরেছি? একটা প্রশ্ন করে বিষয়টা ক্লিয়ার হতে চাই, তোমরা আসলে বুঝেছো কি না। ছবিটা আমি রেখে দিলাম, এইখানে আমি একটি তরঙ্গ আঁকলাম। এই তরঙ্গের কয়েকটি বিন্দু আমি নেই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এফ, জি, এইচ। তোমাদের কাছে প্রশ্ন, এ বিন্দুটি
উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে। এই মুহূর্তে উপরের দিকে উঠছে, এটা একটি স্টিল পিকচার, এটা একটা ছবি। তুমি পানির মধ্যে একটা ঢেউ দেখলা, ঢেউ দেখে তুমি তার ছবিটা নিলা। ছবিটা নেওয়ার পর তুমি তাকে অ্যানালাইসিস করলা যে বি বিন্দুটা যেহেতু ম্যাক্সিমাম হাইটে আছে, তাহলে এ বিন্দুটা এখন উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে। সি বিন্দুটা উপরের দিকে উঠবে নাকি সি বিন্দুটা নিচের দিকে নামবে। আমাকে শুধু এ এবং সি এই দুইটা বিন্দু নিয়ে কথা বলবা যে এ বিন্দুটা উপরে উঠছে নাকি সি বিন্দু উপরে উঠছে, উপরে কোন বিন্দুটি উঠছে। রিধি উত্তর দিয়েছে উপরের দিকে উঠবে হচ্ছে এ বিন্দু। রিধি তুমি ছবিটা আগে থেকে দেখো, এ কিন্তু অলরেডি অতিক্রম করে বি তে এনার্জিটা চলে গেছে। বি তে যেহেতু চলে গেছে, বি বিন্দু আস্তে আস্তে বি বিন্দুর পরে সি বিন্দু উপরে উঠবে, ডি বিন্দু উপরে উঠবে, এই বিন্দুগুলো উপরে উঠবে। আর এই লাইনের পরে যেগুলো আছে, এইগুলা যেগুলো সে পিছনে ফেলে আসছে, তারা আস্তে আস্তে নিচের দিকে নামবে। এখানে একজনের উত্তর দিয়েছে, সে বলছে সি উপরে উঠবে। পারফেক্ট, সি উপরে উঠবে, ভেরি গুড। অঙ্কুশ উত্তর দিয়েছে সি বিন্দু উপরে উঠবে, ভেরি গুড। আচ্ছা, পৃথা উত্তর দিয়েছে এ নিচের দিকে নামবে, রাইট, এ নিচের দিকে নামবে, কারণ এনার্জিটা এই জায়গা থেকে পাস করে এখন সামনের দিকে যাকে অতিক্রম করে চলে গেছে সে নিচের দিকে নামা শুরু করলো, ফাইন। আর সি উপরে উঠবে। রিদি বলেছে স্যার এত আগে বি এর পজিশনে যাবে, এ অলরেডি এগুলো অতিক্রম করে ফেলেছে। শুরুটা হয়েছিল এই কণা দিয়ে, প্রথম কণা দিয়ে, তারপরে দ্বিতীয় কণা দিয়ে, তারপরে তৃতীয় কণা দিয়ে, তারপরে চতুর্থ কণা দিয়ে। তো যে কণাটি আগে আছে সে আগে অলরেডি উপরে উঠে গেছে, এখন তার নিচে নামার পালা। একজন বলেছে এ বিন্দু নিচের দিকে নামবে, ভেরি গুড। সে হচ্ছে রুদেলা রাহি। তারপর হচ্ছে রামি মালুম বলেছে সি উপরে উঠছে, ভেরি গুড। আর এ নিচে নামছে, ভেরি গুড। রিদি, আমি কি বোঝাতে পেরেছি তোমার প্রশ্নের উত্তরটা? ওকে, তাহলে এখন এই ছবি থেকেই আমি আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে ডি এবং ই। ডি আর হচ্ছে কে ই, এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর কে কোন দিকে যাচ্ছে, ডি এবং ই। এই ডি, এই ই, এই যে ই, এই যে ডি, এরা কোন দিকে যাচ্ছে? ডি উপরে উঠছে না নিচে নামছে, ই উপরে উঠছে নাকি নিচে নামছে, এটা ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ রিদি, এখন তুমি সঠিক উত্তর দিয়েছো। তাহলে এ নিচে নামবে আর সি উপরে উঠবে, ভেরি গুড। প্রশ্নটা আমি আবার বলছি, যেহেতু নেটটা অনেকটা স্লো, আমি দেখতে পাচ্ছি আমার আমার এখানে যে ফোনটি আছে এখানে স্লোতে মানে একটু দেরি হচ্ছে, অথবা আমি আবার রিপিট করি। এখানে দুটি বিন্দু আছে, ডি বিন্দু, ই বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে কে উপরে উঠছে কে নিচে নামছে, সেই প্রশ্নটির উত্তর চেয়েছিলাম। আচ্ছা, দীপশিখা পৃথা উত্তর দিয়েছে ডি এবং ই উভয়ই উপরে উঠছে, কারণ এখন এনার্জিটা বি বিন্দুতে আছে। বি যখন সি তে আসবে তখন সে উপরে উঠবে, এটাতে আসলে উপরে উঠবে, এটাতে আসলে উপরে উঠবে। আর এফ এ আসলে সেও কি আস্তে আস্তে এখন উপরের দিকে উঠবে।
আর এর পরের যে অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। ভেরি গুড। কাজী আসমা, তাকে চিনি, সে তাজরি, সে উত্তর দিয়েছে ডি এবং ই উভয়ই উপরে উঠবে। ভেরি গুড। তারপর হচ্ছে জান্নাত ফেরদৌস, ডি উপরে উঠবে। ডি উপরে উঠবে, ই কোথায় যাবে? ই এর উত্তর কোথায়? জান্নাতুল ফেরদৌস। পৃথার উত্তর ঠিক হয়েছে, তাজরির উত্তর ঠিক হয়েছে, জান্নাতুল ফেরদৌস তোমার অর্ধেক উত্তর পেয়েছি। আর রামিন ঠিক বলেছে, সে হচ্ছে ডি এবং ই উভয়ই কি হচ্ছে উপরের দিকে উঠছে। ভেরি গুড। আচ্ছা, এখানে দিহান উত্তর দিয়েছে ডি ও ই দুটোই উপরে উঠবে। ভেরি গুড। এখন তাহলে একটু সামনের দিকে আগাই। এটি একটি, ধরো এই মুহূর্তে তোলা একটি ছবি। এই ছবিটির ঠিক একটু পরে এ বিন্দু কোন দিকে যাবে, বি বিন্দু কোন দিকে যাবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রমা উত্তর দিয়েছে দুটি উপরে যাবে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে হ্যাঁ তার বাকি অংশ ই উপরে যাবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে পানির মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো, একটি তরঙ্গ হলো, সেই তরঙ্গের আমি একটি ছবি তুলে রেখেছি। ঠিক একটু পরে, ঠিক ধরো কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড পরে এ বিন্দুটা কোন দিকে যাবে আর বি বিন্দু কোন দিকে যাবে। হ্যাঁ, আগের প্রশ্নের উত্তর অঙ্কুশ চক্রবর্তী দিয়েছে, খুব ভালো উত্তর দিয়েছে, সে দুটাকে উত্তর আগে বলেছে, রাইট। নতুন প্রশ্নের উত্তর চাচ্ছি, এ এবং বি তারা কোন দিকে যাওয়া শুরু করবে। এখনো আমি উত্তরটি পাইনি, এ এবং বি। আচ্ছা, রিদি উত্তর দিয়ে ফেলেছে এ বিন্দুটি নিচে যাবে, বি বিন্দুটি উপরে যাবে। ভেরি গুড। তারপর ধ্রুব রায় উত্তর দিয়েছে এ উপরে যাবে, এ উপরে যাবে, বি নিচে যাবে না। অলরেডি সে উপরে আছে, সে নিচে আছে, এর পরের মুহূর্তে কোথায় যাবে প্রশ্ন হচ্ছে সেটি। তাজরি উত্তর দিয়েছে এ উপরে উঠবে না, এ তো অলরেডি উপরে উঠে বসে আছে, এখন সে কোথায় যাবে। বি বিন্দুটি অলরেডি সে নিচে চলে গেছে, এরপরে সে কোথায় যাবে, এই প্রশ্ন ছিল এরপরে সে কোথায় যাবে। একটু পরে, এক ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড মনে করো, এরপরে কোথায় যাবে। পৃথা উত্তর দিয়েছে এ নিচে যাবে, বি উপরে উঠবে, তারটা ঠিক আছে। শিল্পী সাহা উত্তর দিয়েছে এ নিচে নামবে, বি উপরে, রাইট।
তারপর হচ্ছে রামি উত্তর দিয়েছে এ নিচে যাবে বি উপরে উঠবে রাইট। কাজী আসমা উত্তর দিয়েছে এ নিচে নামবে বি উপরে যাবে রাইট। এই কয়েকটি উত্তর ঠিক আছে। আমরা সময় এখানে কিল না করি, আমরা সামনের দিকে আগে মূল বিষয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখনো দশা নিয়ে কথা বলছি। এখনো কি কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন আছে যে কোন বিন্দুটি উপরে যাচ্ছে কোন বিন্দুটি নিচে যাচ্ছে, এটা এখনো বোঝো নাই? তুমি যদি এটা না বোঝো তাহলে তুমি কিন্তু সহজেই যেই সমদশা সম্পন্ন কণাগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না। এই তিন বিন্দুর মধ্যে সমদশায় আছে কোন বিন্দু? আমি বলে রাখি, এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতাও মনে করো যে 5 সেন্টিমিটার, এই বিন্দুর উচ্চতাও 5 সেন্টিমিটার, এই বিন্দুর উচ্চতাও 5 সেন্টিমিটার। আমাকে এখন বলতে হবে তারা যেহেতু একই দিকে আছে, প্রথমে আমরা দিকটা চিন্তা করব, তারপরে চিন্তা করব তার গতির পথটা কোন দিকে, সে কোন দিকে যাচ্ছে, তার টেন্ডেন্সিটা কোথায়। এর সাথে তুলনা করে এ বি সি এই তিন বিন্দুর মধ্যে কারা সমদশায় আছে সেই প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা, একজনের উত্তর বৃথা উত্তর দিয়েছে এ এবং সি সমদশায় আছে। হ্যাঁ রাইট, এ এবং সি তারা সমদশায় আছে। কিভাবে বুঝলাম? কারণ এ বিন্দুটা নিচের দিকে নামছে, সি বিন্দুটাও নিচের দিকে নামছে। তারপর হচ্ছে রামিম উত্তর দিয়েছে এ এবং সি সমদশায় আছে। ভেরি গুড। কাজী আসমা উত্তর দিয়েছে এ এবং সি সমদশায় আছে। ফাইন। আমি আরেকটু প্রশ্ন রাখতে চাই। ধরো যে এইখানে একটি বিন্দু আছে, সেটি হচ্ছে ই, এইখানে একটি বিন্দু আছে, সেই বিন্দুটি হচ্ছে এফ। এই বিন্দু থেকে এই যে উচ্চতাটুকু বা গভীরতা যাই বলো সেটিও কত? 5 সেন্টিমিটার। এখন বলতে হবে বি, ই আর এফ এই তিন বিন্দুর মধ্যে সমদশা কিংবা বিপরীত দশায় কে বা কারা আছে।
আমি এখনো কোনো উত্তর দেখতে পাচ্ছি না, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় বসে আছি। প্রশ্নটি আমি আবার বলে দিচ্ছি যে BEF সাম্যাবস্থান থেকে বি এর যে দূরত্ব বা সরণ সেটি আমরা বলছি 5 সেন্টিমিটার, ই এবং এফ এরও 5 সেন্টিমিটার বাট নিচের দিকে। এখন প্রশ্ন হচ্ছে BEF এই তিন বিন্দুর মধ্যে সমদশা কিংবা বিপরীত দশায় কারা আছে? দীপশিখা পৃথা উত্তর দিয়েছে বি এবং ই সমদশায় আছে এবং এফ আছে বিপরীত দশায়। আমি প্রশ্নটির উত্তর হ্যাঁ এবং না বলছি না। আচ্ছা, লতিফ লিখেছে যে সে সাথে আছে, ধন্যবাদ। আমি এখন প্রশ্নের উত্তর নিচ্ছি না। যে একজন উত্তর দিয়েছে BEF, মানে সে বলেছে বি এবং ই তারা আছে সমদশায় এবং বলছে এফ হচ্ছে বিপরীত দশায়। না, বি এবং এফ হচ্ছে বিপরীত দশা সম্পন্ন। হ্যাঁ, কাজী আসমা আগে থেকে যে বলেছে সে ঠিক বলেছে। কারণ কি বিপরীত দশায় কিভাবে হচ্ছে বিপরীত দশায়? কারণ এর হাইট দুইটাই বিপরীত দিকে, ঠিক আছে। এই কোণাটা কোন দিকে? উপরের দিকে, আর এই কোণাটা নামছে কোন দিকে? নিচের দিকে। পারফেক্ট উত্তর দিয়েছে সে। পৃথা, তোমার উত্তরটি ভুল হয়েছে। কারণ কি? কারণ তুমি শুধু বিবেচনা করেছো দিকটি। দিক কি? সে উপরে উঠছে, সে উপরে উঠছে। তুমি এখানে সরণটি বিবেচনা করনি। সরণ ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি হওয়াতে এইটার উপরের দিকে সরণ প্লাস আর এইটার নিচের দিকে সরণ হচ্ছে কি? মাইনাস। তারপরে আরেকজনে বলেছে, রামিম বলেছে বি এবং ই সমদশায়। না, সমদশায় হয় না। উপরের দিক ঠিক আছে, কিন্তু সরণ তো বিপরীত। এইখান থেকে উপরের দিকে সরণ প্লাস, এইখান থেকে নিচের সরণ কি? মাইনাস। তারপরে বলেছে বি এবং এফ বিপরীত দশায়। হ্যাঁ, এই অংশটি পারফেক্ট হয়েছে। তারপর রুদেলা রাহি বলেছে সমদশায় হচ্ছে ই এবং এফ। কিভাবে সমদশায়? কারণ এই বিন্দুটা আমরা জানি এখন সে কোন দিকে যাবে? উপরের দিকে উঠবে। আর এই বিন্দুটা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। তাহলে তো সমদশায় হওয়ার কথা না। আচ্ছা, তারপরে হচ্ছে বিপরীত দশায় হচ্ছে বি। বি বিপরীত দশা কার সাথে? রিদি উত্তর দিয়েছে বি এবং ই বিপরীত দশায়। বি এবং ই বিপরীত দশায় না, হয়নি। ই এবং ই সমদশায় না, এটাও হয়নি। সৃজনা মিত্র বর্ণ লিখেছে হচ্ছে বি এবং এফ বিপরীত দশায়। হ্যাঁ, পারফেক্ট। রামিম আলম লিখেছে বি এবং এফ সমদশায়। না, সমদশায় না। বি এবং ই বিপরীত দশায় না। বি এবং এটা ও আচ্ছা, আমি একটু বোঝার চেষ্টা করি। সমদশায় যারা বলছো এটা সমদশায়, এটা কি সমদশায়? কেন না? কারণ এটার হাইট নিচের দিকে, ঠিক আছে, মানে দুইটাই সরণ নেগেটিভ। বাট এই কোণাটার টেন্ডেন্সি কি? এই কোণাটার টেন্ডেন্সি হচ্ছে উপরে ওঠা, আর এই কোণার টেন্ডেন্সি হচ্ছে কি? নিচে নামা। ঠিক আছে, তাহলে তাদের বিপরীত দশা হওয়ার জন্য শর্ত হচ্ছে তার সরণ বিপরীত হতে হবে, তার গতির দিকও বিপরীত হতে হবে। সমদশায় হতে গেলে সরণ একই দিকে, গতির দিক বা গতিপথ একই দিকে, এই কন্ডিশনটুকু হতে হবে। সরণ হতে হবে একই দিকে, অর্থাৎ এটা সরণ ঠিক আছে, কিন্তু তাদের গতির দিক তো ঠিক নাই, তাহলে তারা সমদশায় না। আমাদের মনে হয় আরেকটা জায়গায় আমরা কনফিউজড হয়ে গেছি যে সমদশায় না হলে কি সবকিছু বিপরীত দশায়? তা কিন্তু না। সমদশায় না মানে বিপরীত দশায় না। সমদশা হওয়ার জন্য যেরকম তার শর্ত আছে, বিপরীত দশা হওয়ার জন্য তার এরকম পার্টিকুলার কিছু শর্ত আছে। আমি শর্তগুলো একটু বলি। বোঝার সুবিধার্থে শর্তগুলো একটু বলি। সমদশা, বিপরীত দশা, ঠিক আছে।
একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে গতির দিক। ঠিক আছে, সরণ একই মানের একই দিকের, গতির দিক একই দিক। আর বিপরীত হওয়ার শর্ত হচ্ছে একই মানের বিপরীত দিকের আর গতির দিক বিপরীত। এই শর্তগুলো নিয়েই হবে আমার কি, এই শর্তগুলো তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, একজন বলেছে, পৃথা বলেছে তাহলে তো একটা বিন্দু সমদশায় নেই। একটা বিন্দু সমদশায় নেই, সবগুলো বিপরীত দশায় নেই। বিপরীত দশা হওয়ার শর্ত কি, একই মান। মান বিবেচনা করো, এর মান এর মান এর মান তিনটার মান সমান। দিক বিবেচনা করো, এর দিক নিচের দিকে, সরণের দিক, এর সরণের দিক কোন দিকে, নিচের দিকে। অতএব এরা বিপরীত দিকে হয় না, কিন্তু এর সরণের দিক প্লাস এর সরণের দিক কি মাইনাস, তাহলে এইটার সাথে এটার মানের মিল আছে, একই মান। আর বিপরীত দিক অর্থাৎ উপরের দিকে +5 সেন্টিমিটার, এটা নিচের দিকে হচ্ছে -5 সেন্টিমিটার। আর হচ্ছে তুমি গতির দিক চিন্তা করো, এই গতির দিক হচ্ছে উপরের দিকে, এই গতির দিক হচ্ছে কি নিচের দিকে। তাহলে এই তিনটা পয়েন্ট যদি তোমার মাথায় থাকে, তাহলে সহজেই তুমি সমদশা এবং বিপরীত দশার পার্থক্য করতে পারবে বলে আমি মনে করছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে অনেকক্ষণ আমার সাথে এই স্বল্প আলোতে ছোট্ট একটা বোর্ডে তোমরা, আমি লিখেছি, তোমরা খুব কষ্ট করে ক্লাস করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ক্লাসটা অনেকটু দীর্ঘ সময় নিয়ে নিয়েছি, তারপরে বলছি যে কি কি বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম। সেগুলো ছিল তরঙ্গের উৎপত্তি, পর্যায়ভিত্তিক কম্পনের মাধ্যমে তরঙ্গের যে সৃষ্টি হয় এবং সেই তরঙ্গটার কণার দিক এবং সেই তরঙ্গের গতির দিক বা সঞ্চারণের দিক, সেই দিকগুলো আমরা আলোচনা করেছি। কণার কম্পন যদি উপরে নিচে হয় এবং গতির দিক যদি সামনের দিকে হয়, তাহলে যে মধ্যবর্তী কোণটুকু হচ্ছে সেই কোণটি 90 ডিগ্রি। আর এরকম তরঙ্গগুলোর নাম দিয়েছি আমরা, সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবং আমরা দেখেছি, আমরা যখন কথা বলি আমাদের যে শব্দটা যায়, সেই শব্দ একটা তরঙ্গ। এই তরঙ্গ সংকোচন সম্প্রসারণের মধ্য দিয়ে যায়। তুমি তখন যদি তার গতির দিকটা চিন্তা করো, তরঙ্গ যাচ্ছে এই দিকে সোজা, সংকোচন সম্প্রসারণও হচ্ছে এইদিকে, তাহলে কখনো 0 ডিগ্রি কখনো 180 ডিগ্রি হচ্ছে। 0 এবং 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে সমান্তরালের লক্ষণ। অতএব যদি কণার দিকের সাথে এবং তরঙ্গের অগ্রগামী দিকের যদি সমান্তরালে গমন করে, তখন সেই তরঙ্গের আমরা আলাদা নাম দিয়েছি, তাকে বলেছি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই দুইটা তরঙ্গের বিষয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আমরা তারপরে কিছু সংজ্ঞায় দিয়েছি, সেখানে আমরা পূর্ণ কম্পন নিয়ে কথা বলেছি। একটি কণার কম্পন, পানির যে কণা, সেই কণার সাম্যাবস্থান থেকে আস্তে 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 উপরে ওঠে, আবার আস্তে আস্তে সাম্যাবস্থান অতিক্রম করে নিচে নামে, নিচে নেমে আবার সেটা প্রাথমিক অবস্থায় ফেরত আসে। তাহলে সে একটি এভাবে চক্র সম্পন্ন করে। সেই গ্রাফটি বা সেই ছবিটি দেখতে অনেকটা সাইন গ্রাফের মতো। এবং এই তারপর আমরা দেখেছি পর্যায়কাল, কোন একটা গ্রাফ এবং কোনটা ছবি, সেটাকে আমরা পৃথক করার চেষ্টা করেছি। আমরা বলেছি যদি এরকম কণার কম্পনশীল, কণার সরণ ভার্সাস যদি সময়, অথবা সরণ ভার্সাস দূরত্ব, এরকম দুইটা গ্রাফ হতে পারে। যেই গ্রাফটা হচ্ছে কণার সরণ ভার্সাস তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, তো সেই থেকে আমরা পেতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি সেই গ্রাফটা সময়ের সাথে হয়, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি পর্যায়কাল। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল, সেটা হচ্ছে দশা। দশা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম।
যে পানির কণাগুলো কোন কণাটা কোন সময়ে কোন দিকে যাবে সেই গতিপথটা চেনা আমাদের খুব প্রয়োজন ছিল। আমি আশা করি সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবং কোন কণাটা কোন দিকে যাবে তোমরা সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছো। তোমরা আমার সাথে সাথে কিছু অঙ্ক বা কিছু প্রশ্ন সলভ করেছো, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং আমি আজকে যে প্ল্যানটুকু করেছিলাম সেটা একটু ইলাবোরেট ভেবেছিলাম যে হয়তো একটু দীর্ঘ ক্লাস দিব, আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক সময় হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো বোর ফিল করবে। তো পরবর্তী ক্লাসটি কখন নিচ্ছি বা কোন স্যার কোন বিষয়ে ক্লাস নেবেন আমাদের এই সরকারি কলেজের এই পেজটি অধ্যক্ষ নেত্রকোনা সরকারি কলেজ, এই পেজের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এখন যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সরকারের নির্দেশনা মোতাবেক এবং সবাই তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্য বিধি মেনে চলবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই আজকের এই লাইভ ভিডিওটির নিচে তোমরা সেই কমেন্টসগুলো লিখবে, আমি কমেন্টসগুলো পড়ে তোমাদের কি কি প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়ে আমি পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে, সবার জন্যই অনেক অনেক দোয়া, শুভকামনা।